আমার নাম লাবণ্য। আমি অনেক বড়লোক বাড়ির বউ। আজকে আমার বাসর রাত। আমি বাসর ঘরে বসে আছি অনেক সময় ধরেই। আমার শ্বশুরমশাই এই শহরের ভেতরে ধনীদের মধ্যে একজন, আর তাদের একমাত্র ছেলে নীল। অনেক আশা নিয়ে আমার শ্বশুর আমাকে এই বাড়ির বউ করেছেন। আমার বাবা তার খুব ছোটবেলার বন্ধু। নীল ছোটবেলা থেকেই অনেক অসভ্য। সে তার জীবনে এমন কোনো কাজ নেই করেনি, শুধু মানুষ একভাবে বাবার টাকা উড়িয়েছে আর বন্ধুদের নিয়ে ফুর্তি করেছে। তার গার্লফ্রেন্ড বদলানো ছিল খুব সামান্য জিনিস। আমার শ্বশুর খুব বিরক্ত নিজের ছেলের উপরে। আপনারা ভাবছেন আমি এত কিছু জানার পরেও কেন এই বিয়েতে রাজি হলাম? শুধু আমার শ্বশুর মশাইয়ের চোখের পানি দেখে। সে আমার কাছে অনেক আকুতি করে অনুরোধ করেছিল তার বখাটে ছেলেটাকে বিয়ে করতে। আমিও আমার সাথে বাজি ধরেছি ওকে ঠিক পথে আনবো আর আমার বাবার মতো শ্বশুরের মুখে হাসি ফুটাবো। আর নীলও এই বিয়েতে রাজি হয়েছে শুধু বাবার সম্পত্তির জন্য। না হলে আমার শ্বশুর বলেছিলেন সব কিছু এতিমখানায় দিয়ে দেবেন। নীল এইমাত্র বাসর ঘরে ঢুকলো। ও কাছে আসতেই আমি এগিয়ে গেলাম সালাম করতে। ও বলল, আমার এইসব আদিক্ষেতে ভালো লাগে না, সবসময় আমার থেকে দূরে দূরে থাকবেন। আমি এসব কথার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম, তাই কোনো প্রতিবাদ না করে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। তাই দেখে ও রাগের সাথে বলল, আপনি অনেক ভুল করেছেন আমাকে বিয়ে করে। আমি কখনো আপনাকে মেনে নিব না। শুধু বাবার সম্পত্তির জন্য আপনাকে বিয়ে করেছি। একবার হাতের মুঠোয় সব পাই, তারপর আপনাকে ঘাড় ধরে বের করে দেব। আর বাবার সামনে আমরা স্বাভাবিকভাবে চলবো, না হলে আমার সবকিছু হাতছাড়া হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের বাসর রাত। বাসর রাত আমি আমার গার্লফ্রেন্ডের সাথে করে এসেছি। আমি অবাক চোখে ওর দিকে তাকালাম। মানুষ কত রকম হতে পারে। ও আমাকে দেখে বলল, সবে তো শুরু, আস্তে আস্তে আরো অনেক কিছু দেখতে পারবা। এই বলে ও বিছানায় শুয়ে পড়ল আর আমাকে বিড়বিড় করে বলল, তুমি ওই সোফায় ঘুমিয়ে পড়ো, খবরদার আমার কাছে ঘেঁষবে না। এটুকু বলেই ঘুমিয়ে গেল। আমি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। আমি আস্তে আস্তে ওর কাছে গেলাম, ওর পায়ের জুতো জোড়া খুলে দিলাম, ওকে ঠিক করে বালিশে শুয়ে দিলাম। অশরীর থেকে বের হচ্ছিল। তার মানে ও মরেছে। এত সময় মাতাল ছিল। কি অদ্ভুত সব কিছু। কিন্তু আমাকে শক্ত থাকতে হবে, না হলে একটা মানুষের কাছে আমি হেরে যাব। আমি এসে বাইরে বারান্দায় দাঁড়ালাম। দূরে ওই আকাশের চাঁদ দেখা যাচ্ছে। চাঁদের আর আমার সাথে অনেক মিল খুঁজে পেলাম। চাঁদ কোনো বিনিময় ছাড়া সবাইকে আলো দেয়, কখনো কারো কিছু আশা করে না। আজ থেকে আমারও কোনো বিনিময় ছাড়া এই বাড়িতে থাকতে হবে। চাঁদ একা একা তো ভালোই আছে, তবে আমি কেন পারবো না? দেখতে দেখতে সকাল হয়ে গেল। কখন সকাল হয়েছে কিছুই টের পেলাম না। রুমে গিয়ে দেখলাম নীল ছোট বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। ওর ঘুমন্ত চেহারা দেখতে অনেক ভালো লাগছিল। আমি জানি না কখনো ওর কাছে আমার মর্যাদা পাবো কিনা। সকালে নাস্তার টেবিলে সবাই বসে আছি। আমার শাশুড়ি বললেন, বৌমা, নীল অনেক বেলা করে ঘুম থেকে উঠে, তুমি আমাদের সাথেই নাস্তা সেরে নাও। আমার শ্বশুর বললেন, এখন থেকে আমরা সবাই একসাথে নাস্তা করব। যাও মা, নীলকে ডেকে নিয়ে আসো। আমি আস্তে করে রুমে গেলাম, কিন্তু কি বলে ডাকবো কিছু ভেবে পাচ্ছি না। হঠাৎই পানির দিকে চোখ গেল। আমি ওর মাথায় পানি ঢেলে দিলাম। ও হুড়মুড় করে লাফ দিয়ে উঠে বসলো। আমাকে বলল, এটা কি হলো? কি করব, বাবা ডেকেছে নাস্তা করতে, তাই ডাকতে এসেছি। আর আপনাকে তো টাচ করা যাবে না, তাই এই পদ্ধতি বের করলাম। আমি কিন্তু এইসব মোটেই পছন্দ করি না। মা আসতে পারতো আমাকে ডাকতে। এই বলে নীল ওয়াশরুমে ঢুকলো। আমার অনেক হাসি পাচ্ছিল। আমি মনে মনে বললাম, ঘুঘু দেখেছো, ভাত দেখনি। আমি টাইট দেবো, একদম লাঠির মতো সোজা হয়ে যাবে। আমরা সবাই নাস্তা করতে লাগলাম। এমন সময় আমার শ্বশুর নীলকে বলল, তোদের হানিমুনটা সেরে একবার আমাদের সব কাজ বুঝে নে। আমি আর কত সামলাবো, বয়স হয়েছে। বাবা আবার হানিমুন কেন? কি বলিস, বিয়ে করছিস, হানিমুন করবি না? এবার আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি বলো বৌমা? জি বাবা, আপনি ঠিক বলেছেন। এই বলে আমি নীলের দিকে তাকালাম। দেখলাম ও আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। আমি বললাম, নীলের যদি কোনো সমস্যা থাকে তাহলে থাক।
নীল অনেকটা বাধ্য হয়ে বলল, না না ঠিক আছে, আমি যাব, অবশ্যই যাব। নীল রুমে এসে আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, তোমার এত সাহস হলো কি করে আমার সাথে হানিমুন করার? অনেক শখ তাই না? বাবার সামনে ছিল, না হলে আজকে তোমাকে এক চড়ে সব দাঁত ফেলে দিতাম। আমাকে শুধু শুধু বকছেন কেন? আপনি বাবাকে না বলতে পারতেন। চুপ, আমার কথার উপরে কথা বলবা না। ভয় তো একটাই, সম্পত্তিগুলি একবার হাতে পেয়ে যাই। এমন সময় নীলের ফোন বেজে উঠল। আমার দিকে আর চোখে একবার তাকিয়ে বারান্দায় চলে গেল। হয়তো ওর গার্লফ্রেন্ড ফোন করেছে। আমি রুমে বসে আছি, আমার কানে ওদের কথা অল্প অল্প ভেসে আসছিল। আমি ভালো করেই বুঝতে পারছিলাম দুজনে কতটা রোমান্টিক কথা হচ্ছে। আমি মনে মনে ঠিক করলাম, দাঁড়াও, কাটা দিয়ে কাটা তুলতে হবে। যদিও আমার শ্বশুর আমাকে সব কিছু করার অনুমতি দিয়েছিলেন শুধু ছেলেকে ঠিক পথে আনার জন্য। ও রুমে ঢুকতেই আমি ফোন কানের কাছে নিয়ে বললাম, আমি জানি বাবু তুমি আমাকে কতটা মিস করছো। কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি তোমার সাথে দেখা করব, ঠিক আছে? বাই। আমি আর চোখে তাকিয়ে দেখলাম নীল হা হয়ে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই ও বলে উঠল, বাহ, খুব ভালো। একজনের স্ত্রী হয়ে এভাবে অন্য লোকের সাথে কথা বলতে লজ্জা লাগে না? দেখুন, আমি এখনো স্ত্রীর মর্যাদা পাইনি। আমি এই কথাটা বলতেই ও হন হন করে চলে গেল। আমি মনে মনে বললাম, যাক, ঔষধ কাজে লেগেছে। ছেলেদের এ একটা ভিন্ন দোষ, নিজেরা যা ইচ্ছে করে তাই, কিন্তু বউ খুঁজে ফেরেস্তার মতো। এখন অনেক রাত, নীল এখনো বাসায় ফিরেনি। আমি কয়েকবার ফোন করেছি, বিজি পেয়েছি। আমার শ্বশুর শাশুড়ি অনেক আগেই খেয়ে শুয়ে পড়েছে। আমি আসার আগে শাশুড়ি রাত জেগে অপেক্ষা করতেন। আজকে আমি জোর করে পাঠিয়েছি তাকে। আমি এখনও রাতের খাবার খাইনি, নীলের জন্য বসে আছি একসাথে খাবো বলে। আমি যদিও জানি নীল আমাকে কখনো খেতে বলবে না, বা আমি না খেয়ে থাকলে মুখে খাবার তুলে দিবে না। আমি এসব ভাবতে ভাবতে নীল এলো। আমি তাড়াতাড়ি করে দরজা খুলে দিলাম। ও কোনো কথা না বলে রুমে চলে গেল। আমি নীলকে বললাম, আপনি আসুন, আমি খাবার দিচ্ছি। ও বলল, আমি খেয়ে এসেছি, আমার ক্ষুধা নেই। আমি কিছু না বলে খাবারগুলো তুলে রেখে দিব। এমন সময় তাকিয়ে দেখলাম আমার শ্বশুর আমার পেছনে দাঁড়িয়ে। আমি দেখলাম তার চোখের পানি টলমল করছে। আমি নিজেকে স্বাভাবিক রেখে বললাম, বাবা, আপনি এত রাতে উঠে এলেন কেন? কিছু লাগবে আপনার? আমার শ্বশুর মাথায় হাত দিয়ে বললেন, মারে, এই বুড়ো ছেলেটার জন্য তুই তোর জীবনটা শেষ করে দিলি। আমার এই বুড়ো ছেলেটা আমার পাশে থাকলে আমার আর কোনো কিচ্ছুর দরকার নেই। সকালবেলা আমরা সবাই নাস্তা করছি। শুধু সকালেই নীলকে নাস্তার টেবিলে পাওয়া যায়। নীলকে শ্বশুর বললেন, তোমাদের হানিমুন করার টিকিট কেটেছি কক্সবাজার, খুব সুন্দর জায়গা। তোমার মাকে নিয়ে আমি ওইখানে হানিমুন করতে গিয়েছিলাম। এই বলে আমার শ্বশুর হাসতে লাগলো। হয়তো অতীতের কিছু মনে পড়েছিল। আমি ভালো করে বুঝতে পারছিলাম আমার শ্বশুর ইচ্ছে করে সব কিছু তাড়াহুড়া করে করছে। নীল বলল, ঠিক আছে বাবা। নীল ঘরে আসতেই আমি বললাম, আমার কিছু কেনাকাটা করতে হবে। সেইটা আমাকে বলে লাভ নেই, মাকে গিয়ে বলো। মা বলেছে যেতে পারবে না, আজকে শরীর ঠিক নেই। দেখো, আমার এসব একদম পছন্দ না। ঠিক আছে, আমি একাই যাব। আচ্ছা ঠিক আছে, যাও, তৈরি হয়ে নাও, কিন্তু একটা শর্ত আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি সত্য? তুমি আমার 2 হাত দূরে দূরে থাকবা, মনে থাকে যেন। ঠিক আছে। এই প্রথম আমি আর নীল বাইরে বের হলাম। কি যে ভালো লাগছে। যদিও নীল আমার থেকে অনেক দূরে, তাতে কি, সাথেই তো যাচ্ছি। আমি ঘুরে ঘুরে সব কেনাকাটা করছি, আর নীল দূরে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট খাচ্ছে আর ফোনে কথা বলে যাচ্ছে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, একটা মানুষ এত কথা ফোনে বলে কি করে? ও এমন ভাব করছে আমি যেন ওর পরিচিত। আমি টুকটাক সবার জন্য কেনাকাটা করলাম। অনেক পছন্দ করে নীলের জন্য একটা ঘড়ি কিনলাম। মনে মনে ভাবলাম এইটা নীলকে দিলে অনেক খুশি হবে। আমার কেনাকাটা শেষ হয়েছে বুঝতে পেরে নীল বিল দিতে গিয়ে গাড়িতে উঠলো। আমি ওর থেকে কিছুটা দূরত্ব রেখে বসলাম। একটু পরে আমি ঘড়িটাকে বের করে ওর দিকে ধরলাম। ও জিজ্ঞাসার দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি বললাম, আপনার জন্য এটা কিনলাম, অনেক সুন্দর ঘড়ি। নীল কিছু না বলে চুপ করে রইল। আমি মনে মনে খুব খুশি। গাড়ি আমাদের বাসার সামনে নামতেই ও গাড়ি থেকে নেমে ড্রাইভার চাচাকে বলল,
চাচা, এটা আপনার জন্য। এই ঘড়ি আপনার হাতেই ভালো মানাবে। এই বলে আমার দিকে তাকিয়ে বলল, এত সস্তা দামের ঘড়ি এই নীল পরে না, আর কখনো আমার জন্য এত আধিক্যতা দেখাতে আসবে না। আমি তোমাকে এই বাড়ির কেউ বলে মনে করি না। আর হ্যাঁ, তোমাকে আমি মার্কেটে নিয়ে গেছি বলে ভেবো না আমি তোমার প্রেমে পড়েছি, শুধু বাবাকে খুশি করার জন্য। এই বলে নীল চলে গেল। সেদিন আমার কষ্টে মনে হচ্ছিল আমি হয়তো মরে যাব। কেন আমার সাথে এমন হচ্ছে? নীল কোনোদিন কি আমাকে বুঝবে না? আমাকে দেখে আমার শাশুড়ি বলল, তোমার কি হয়েছে বৌমা? চোখ মুখ ফোলা কেন? নীল কিছু বলেছে? না মা, কিছু না। বাইরে থেকে আসলাম তো, এই জন্যই এমন লাগছে। একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এই বলে তাদের জন্য আনা গিফটগুলো দিলাম। অনেক খুশি হয়েছে আমার শ্বশুর শাশুড়ি। এইটা বা আমার জন্য কম কিসের? তাদের মুখে হাসি তো দেখতে পাচ্ছি। সকাল থেকে রেডি হচ্ছি। আজকে আমি আর নীল কক্সবাজার যাচ্ছি, যদিও আমাদের কারো মনে এই নিয়ে কোনো ফিলিংস নেই। আসলে আমরা দুইজনেই ভালো অভিনয় করছি। আমি করছি নীলকে নিয়ে ভালোবাসার অভিনয়, আর নীল করছে ওর বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিনয়। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, কিন্তু নীল এখনও রেডি হয়নি, কারণ ওর কিছুই খুঁজে পাচ্ছে না। আর আমার সম্পূর্ণভাবে নিষেধ ওর কিছু ধরা। আমি মনে মনে বললাম, এইবার মজা বুঝুক কেমন লাগে। নীল চেঁচিয়ে যাচ্ছে আর বলছে, মা, মা, আমার জিনিসগুলি খুঁজে পাচ্ছি না, এমনিতে দেরি হয়ে যাচ্ছে। আমার শাশুড়ি বললেন, বৌমা তুমি একটু দেখো ও কি কি পাচ্ছে না। আমার হাতে একটা ঝামেলার কাজ রয়েছে। আসলে তিনি ইচ্ছে করে আমাকে পাঠালেন। আমি কাছে যেতেই নীল বলল, তুমি কেন এসেছো? মা কোথায়? আমাকে পাঠালেন। এই বলে আমি ওকে সব কিছু গুছিয়ে দিলাম। আমি আর নীল গাড়িতে উঠলাম। আমাদের গাড়ি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। কি যে সুন্দর চারিদিক! আমি মুগ্ধ চোখে চারিদিক দেখছি। নীল আমার পাশেই বসা, না বসে উপায় নেই। দেখতে দেখতে অনেক রাত হলো। সারা গাড়িতে নীল কখনো ফোনে কথা বলেছে, কখনো গেমস খেলেছে। আমরা রাতের খাবার খেয়ে নিলাম, দুজনে চুপচাপ। আমি বাইরের দিকে তাকিয়ে আছি। রাতে অন্ধকার, বাইরে প্রকৃতি আরো সুন্দর করছে। আমি হঠাৎই খেয়াল করলাম নীল আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। হয়তো ঘুমের ঘরে কিছু টের পাচ্ছে না। আমি নীলের শরীরের গন্ধ পাচ্ছিলাম, আমার নেশার মতো কাজ করছিল। এইভাবে সকাল হয়ে গেল। বাইরের আলো চোখে পড়তেই নীলের ঘুম ভেঙে গেল। ও কিছুটা লজ্জা চোখে আমার দিকে তাকালো আর বলল, আসলে আমি দুঃখিত, টের পাইনি। আমি কিছু না বলে চুপ করে রইলাম। নীল যদি বুঝতো আমার রাতটা কত মধুর কেটেছে। আমরা হোটেলে উঠলাম। একটু পর আমার শ্বশুরকে ফোন করে জানিয়ে দিলাম আমরা ভালো মতো এসে পৌঁছে গেছি। নীল আমাকে বলল, আমার মনটা খারাপ হয়ে গেল। কিছু না বলে চুপ করে রইলাম। সারাদিন জার্নি করেছি, তাই আগে গোসল সারতে চাইলাম। আমি কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলাম, কিন্তু ভেতরে একটা তেলাপোকা দেখে ভয়ে চিৎকার করে নীলকে এসে জড়িয়ে ধরলাম। নীল হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি নীলকে জড়িয়ে ধরতেই ও আমাকে জোরে একটা চট দিয়ে ধাক্কা মেরে খাটের উপরে ফেলে দিয়ে বলল,